আমরা যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ করবো এটা হচ্ছে IS 7 অনুযায়ী। IS 7-এ যেভাবে বলা আছে আপনাকে সেভাবেই করতে হবে। এই অধ্যায় থেকে সাধারণত আপনার 20 মার্কের একটা ক্যাশ ফ্লো আসে এবং সাথে মাঝে মাঝে থিওরিও আসে। তো যে থিওরিগুলো আসতে পারে সেগুলো আগে আমরা দেখে নেই। এই থিওরিটা ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়। অ্যাজ পার IS 7, ক্যাশ কম্প্রাইজেস ক্যাশ অন হ্যান্ড এন্ড ডিমান্ড ডিপোজিট। IS 7 অনুযায়ী ক্যাশ গঠিত হয় ক্যাশ অন হ্যান্ড এন্ড ডিমান্ড ডিপোজিট, এই দুইটা নিয়ে। তার মানে ক্যাশ বলতে বোঝায় ক্যাশ অন হ্যান্ড, আমাদের হাতে যে ক্যাশ টাকা রয়েছে সেটাকে বোঝায়। এন্ড ডিমান্ড ডিপোজিট, যেই ডিপোজিটটা আপনি চাওয়ার সাথে সাথেই ক্যাশ, মানে ক্যাশ নিতে পারেন আর কি, যে ডিপোজিট সেটা হচ্ছে ক্যাশ হিসেবে বিবেচনা করা হয়। যেমন ব্যাংক ব্যালেন্স, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন আর চাওয়ার সাথে সাথে যদি ব্যাংক থেকে টাকাটা আপনি নিয়ে নিতে পারেন, এটাকে ক্যাশ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু যদি আপনি এমন ডিপোজিট রাখলেন যে ধরেন ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখলেন 10 বছরের জন্য, আপনি এখন চাইলেও টাকাটা নিতে পারবেন না, কারণ 10 বছরের জন্য আপনি সঞ্চয় করে রাখলেন, FDR করে রাখলেন, ওইটাকে আমরা ক্যাশ হিসেবে বিবেচনা করি না। ক্যাশ হিসেবে বিবেচনা করি কোনটা, যেটা ডিমান্ড ডিপোজিট, যে ডিপোজিটটা আপনি চাওয়ার সাথে সাথেই নিয়ে নিতে পারেন, তো এগুলাকে ক্যাশ হিসেবে বিবেচনা করা হয়। তারপর রয়েছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়? ক্যাশ ইকুইভ্যালেন্টস আর শর্ট টার্ম হাইলি লিকুইড ইনভেস্টমেন্ট দ্যাট আর রেডিলি কনভার্টিবল টু ক্যাশ। এতটুকু হচ্ছে মেইন ডেফিনিশন। তো ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে শর্ট টার্ম হাইলি লিকুইড ইনভেস্টমেন্ট, মানে এমন ইনভেস্টমেন্ট যেটা চাওয়ার সাথে সাথে সেটাকে আপনি টাকায় কনভার্ট করে নিতে পারছেন, তো এগুলাকে বলা হয় ক্যাশ ইকুইভ্যালেন্ট। এটা সরাসরি ক্যাশ না, ক্যাশের মতো, এই জন্য এটাকে বলে ক্যাশ ইকুইভ্যালেন্ট। যে আপনি কোথাও ইনভেস্ট করলেন, কিন্তু আপনি যদি টাকাটা চান সাথে সাথে পাবেন না, কিছু সময়ের মধ্যে পাবেন। ধরেন আপনি আজকে চাইলেন কালকে টাকাটা পাবেন, এগুলো বলে ক্যাশ ইকুইভ্যালেন্ট। আপনি চাওয়ার সাথে সাথে পেলে সেটা ক্যাশ হিসেবে বিবেচনা করা হয়। আর আপনি যদি চাওয়ার চাওয়ার কিছু সময়ের মধ্যে পান, সাথে সাথে পেলেন না, কিছু সময় পরে পেলেন, এটাকে বলা হয় ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো এই দুইটা ডেফিনেশন দেখে রাখবেন। তারপর হচ্ছে ক্যাশ ফ্লো বলতে কি বোঝায়, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বলতে কি বোঝায়, এই দুইটা ডেফিনেশনও দেখে রাখবেন। ক্যাশ ফ্লোজ আর ইনফ্লোজ এন্ড আউটফ্লোজ অফ ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট, এতটুকু হচ্ছে ডেফিনেশন। এর থেকে বেশি আর শিখা লাগবে না, যতটুকু যতটুকু বলছি ততটুকু করে শিখবেন। ক্যাশ ফ্লো বলতে বোঝায় ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্টের ইনফ্লো এবং আউটফ্লোকে। ইনফ্লো বলতে কি বোঝায়, আপনি যদি টাকা পান সেটাকে বলে ইনফ্লো, আর আপনি যদি টাকা খরচ করেন সেটাকে বলে আউটফ্লো। তো আপনি টাকা পেতেও পারেন, খরচও করতে পারেন, তো টাকা পেলে ইনফ্লো, খরচ করলে আউটফ্লো। ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্টের ইনফ্লো এবং আউটফ্লোকে বলা হয় ক্যাশ ফ্লো। আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বলতে বোঝায়, এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অলসো নোন অ্যাজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট is a financial statement that shows how changes in balance sheet accounts and income affect cash and cash equivalent। এতটুকু হচ্ছে ডেফিনেশন। যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বলতে বোঝায়, এটা এক ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেখানে দেখানো হয় যে হাউ চেঞ্জেস ইন ব্যালেন্স শিট অ্যাকাউন্ট, মানে ব্যালেন্স শিটের যে হিসাবগুলো রয়েছে সেগুলো কিভাবে পরিবর্তন হয়, অ্যান্ড ইনকাম এফেক্ট ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এবং ইনকাম কিভাবে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টকে প্রভাবিত করে। আমাদের যে ব্যালেন্স শিটের যে হিসাবগুলো রয়েছে সেগুলো এবং ইনকাম, এটা কিভাবে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টকে প্রভাবিত করে, এটা যেই স্টেটমেন্ট আকারে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অঙ্ক করলে বিষয়টা আরো ইজিলি বুঝবেন। এই থিওরিটা প্রায় আসে, প্রেজেন্টেশন অফ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে কিভাবে প্রেজেন্ট করা হয়, কিভাবে প্রকাশ করা হয়। আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব, আমরা করব কি, এটাকে 3টা স্টেপে প্রকাশ করব। আপনি এত ভিতরের কথাগুলো লেখার দরকার নেই, এত সময় পাবেন না। আপনি লিখবেন প্রেজেন্টেশন অফ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, তারপরে এই 3টা
পয়েন্টের নাম দিয়ে দিবেন এবিসি। আমরা তো তিনটা স্টেপের মাধ্যমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব। প্রথম স্টেপটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, দ্বিতীয় স্টেপ হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তৃতীয় স্টেপ হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা সিরিয়ালকে মেনটেন করবেন। প্রথমে এ কে রাখবেন, তারপরে বি, তারপরে সি। আমরা প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটিস করি, তারপরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপরে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা স্টেপের মাধ্যমে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে তৈরি করি। রিজনস ফর প্রিপেয়ারিং স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এটাও দেখে রাখবেন কেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। এই ভেতরের কথাগুলো পড়বেন না, শুধু পয়েন্ট মনে রাখবেন। এক্সপ্লেনেশন অফ দ্য চেঞ্জেস ইন ক্যাশ, এই যে প্রতিষ্ঠানের যে ক্যাশ পরিবর্তন হলো, কিভাবে পরিবর্তন হলো, তো সেটা দেখার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা হয়, যে কিভাবে পরিবর্তন হলো বা কতটুকু পরিবর্তন হলো। গত বছর আপনার কাছে ক্যাশ ছিল 10,000 টাকা, এই বছর রয়েছে আপনার 15,000 টাকা, তো আমি 5,000 টাকা পরিবর্তন হলো ক্যাশ। তো ক্যাশের পরিবর্তনটা দেখার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। অ্যান্টিসিপেশন অফ ফিউচার ক্যাশ ফ্লো, যে আমরা ভবিষ্যতে কতটুকু ক্যাশ অর্জন করতে পারি সেটা ফোরকাস্ট করার জন্য বা সেটা প্রত্যাশা করার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে ধারণা পেতে পারি যে আমাদের ভবিষ্যতে ক্যাশ কি বাড়বে না কমবে। আপনি ধরেন দেখছেন গত বছরের তুলনায় এবছরে ক্যাশ বাড়লো, তার মানে আপনি আশা করতে পারেন সামনের বছরও বাড়বে। তো এই জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা হয়। তারপর হচ্ছে লিগাল রিকোয়ারমেন্ট, আইন আইনের একটা বাধ্যবাধকতা রয়েছে, তাই আমরা এটা তৈরি করি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে এক ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমাদেরকে তো যখন আমরা অডিট রিপোর্ট তৈরি করি বা কোনো প্রতিষ্ঠান অডিট করা হয়, তখন তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। তো সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাও তৈরি করতে হয়, যেহেতু এটা একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট, সেই জন্য এই স্টেটমেন্টটা তৈরি করা হয়। তারপর আপনি আরেকটা দিতে পারেন ক্যাশ ব্যালেন্স জানার জন্য। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের হাতে কত টাকা ক্যাশ রয়েছে। তো ক্যাশ ব্যালেন্স জানার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। ইনফরমেশন অ্যাবাউট নন ক্যাশ অ্যাক্টিভিটিস, কি কি নন ক্যাশ অ্যাক্টিভিটিস রয়েছে সেই সম্পর্কে তথ্য পাওয়ার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করি তখন শুধুমাত্র ক্যাশ ট্রানজেকশন গুলোই আনি, কিছু কিছু নন ক্যাশ ট্রানজেকশন রয়েছে সেগুলো আমরা ক্যাশ ফ্লোতে আনি না। তো এই নন ক্যাশ ট্রানজেকশন সম্পর্কে তথ্য পাওয়ার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। এক্সপ্লেনেশন অফ দ্য ডিফারেন্স বিটুইন নেট ইনকাম, নেট ইনকামটা কেন পরিবর্তন হলো, তো সেই সম্পর্কে জানার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। আপনাকে যে পয়েন্টটি দিতে হবে তা না, আপনার কাছে যে 4-5টা সহজ লাগবে সেগুলো দিবেন। আপনি অঙ্ক করার পরে তো আরো জানবেন ক্যাশ ফ্লো সম্পর্কে, তো সেখান থেকে আপনার সুবিধা মতো আপনি লিখবেন যে কেন আমরা ক্যাশ ফ্লো তৈরি করি। এই থিওরিটা ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে। মেথডস অফ প্রিপেয়ারিং স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য কি কি পদ্ধতি রয়েছে। আমরা দুইটা পদ্ধতিতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। এই দুইটা পদ্ধতিতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা যায়। ডিরেক্ট মেথডটা কি? ডিরেক্ট মেথডটা হচ্ছে আমরা ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লোটাকে যদি মাইনাস করি, তাহলেই আমরা পাই ক্যাশ ব্যালেন্স। আমরা ডিরেক্ট মেথডে আমরা করি কি, ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লোটা মাইনাস করি, ডিফারেন্সটা নির্ণয় করি। এটা হচ্ছে ডিরেক্ট মেথড। আমরা যখন অঙ্ক করব দেখবেন, যখন আমরা ডিরেক্ট মেথড এই পদ্ধতিতে যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব, আমরা করব কি ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লোটাকে মাইনাস করব। ক্যাশ ইনফ্লো মানে আপনি কত টাকা পেলেন, ধরেন আপনি 100 টাকা পেলেন, খরচ করলেন 40 টাকা, তার মানে আপনার হাতে রয়েছে কত, 60 টাকা। তো আমরা এভাবে তৈরি করি ডিরেক্ট মেথডে। আর ইনডিরেক্ট মেথডে করা হয় কি, নেট ইনকামের সাথে ব্যালেন্স শিট আইটেমগুলো অ্যাডজাস্ট করা হয়। এটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। আমরা ইনডিরেক্ট মেথডে করি কি, নেট ইনকামের সাথে ব্যালেন্স শিট আইটেমগুলোকে অ্যাডজাস্ট করি। যে আমরা ডেফিনিশনে পড়েছিলাম ক্যাশ ফ্লো বলতে কি বোঝায়, যে ক্যাশ ফ্লো হচ্ছে এক ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেখানে ব্যালেন্স শিট আইটেমগুলো
আর ওই নেট ইনকাম গুলো ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টে কি প্রভাব বিস্তার করে সেটা দেখানো হয়। এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো আমরা করি কি ইনডিরেক্ট মেথডে এইভাবে করি যে নেট ইনকামের সাথে আমরা ব্যালেন্স শিটের যে আইটেমগুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করি। তো কিছু পার্থক্য দেখে রাখবেন, আপনি ডিরেক্ট মেথড আর ইনডিরেক্ট মেথড করলেও পার্থক্যগুলো বুঝতে পারবেন। তো সেখান থেকে আপনি আপনার মতো করে পরীক্ষা যদি আসে যে কোনো 3-4টা পার্থক্য লিখে দিবেন। ফ্রি ক্যাশ ফ্লো বলতে কি বোঝায়, এই থিওরিটার প্রয়োজন, এগুলা পরীক্ষা আসে। Free cash flow is the cash a company generates through its operation less the cost of expenditure on asset. তো আপনি সহজভাবে এভাবে লিখতে পারেন, অপারেটিং ক্যাশ ফ্লো থেকে যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে লেস করা হয় সেটাকে বলা হয় ফ্রি ক্যাশ ফ্লো। এটাই ডেফিনেশনে বলা রয়েছে যে ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে সেই ক্যাশ যেটা একটা কোম্পানি জেনারেট করে বা একটা প্রতিষ্ঠানে যেভাবে যেটা উদ্ভব ঘটে থ্রু ইটস অপারেশন, অপারেশনের মাধ্যমে, মানে অপারেটিং ক্যাশ ফ্লো লেস কস্ট অফ এক্সপেন্ডিচার অন অ্যাসেট, অ্যাসেটের জন্য যে খরচটা করে। তো অ্যাসেট হচ্ছে কি, অ্যাসেট হচ্ছে ক্যাপিটাল, অ্যাসেটের জন্য যে খরচ করা হয় মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এই ফর্মুলাটাকে ডেফিনেশন আকারে সাজানো রয়েছে। তো ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো থেকে যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে লেস করা হয় বা মাইনাস করা হয় সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। তো আপনি এইভাবে ডেফিনেশন দিবেন যে ফ্রি ক্যাশ ফ্লো ইজ দ্য অপারেটিং ক্যাশ ফ্লো লেস ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তারপরে অপারেটিং ক্যাশ ফ্লো বলতে কি বোঝায় এটা আপনাকে জানতে হবে, এটা পরীক্ষা আসে। The inflow and outflow of cash during a particular financial year is known as operating cash flow. একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট বছরে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো এর যে ডিফারেন্স এটাকে বলা হয় অপারেটিং ক্যাশ ফ্লো। তার মানে আমরা ক্যাশ ইনফ্লো থেকে যদি ক্যাশ আউটফ্লো মাইনাস করি তাহলে যে ব্যালেন্সটা পাবো সেটাকে বলা হয় অপারেটিং ক্যাশ ফ্লো। এটাও আপনাকে জানতে হবে নন ক্যাশ ট্রানজাকশন, এগুলো পরীক্ষা আসে। নন ক্যাশ ট্রানজাকশন বলতে কি বোঝায়, এ নন ক্যাশ ট্রানজাকশন ইজ অ্যান ইকোনমিক ইভেন্ট ইন হুইচ এ কোম্পানি ডাজ নট রিকোয়ার দ্য ইউজ অফ ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট। এতটুকু হচ্ছে ডেফিনেশন। নন ক্যাশ ট্রানজাকশন বলতে সেই ট্রানজাকশনকে বোঝায় যে ক্ষেত্রে কোনো ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যবহার করা হয় না। তার মানে আপনি যদি ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যবহার না করে যদি কোনো ট্রানজাকশন করেন সেটাকে বলে নন ক্যাশ ট্রানজাকশন। নন ক্যাশ মানে এখানে ক্যাশের ট্রানজাকশন হচ্ছে না। যেমন এক্সচেঞ্জ, আপনি মোবাইল দিলেন আরেকজনে ল্যাপটপ দিল, এখানে কোনো ক্যাশের আদান প্রদান হয় না, এটা বলে নন ক্যাশ ট্রানজাকশন। আপনি শেয়ার দিলেন আরেকজনে বন্ড দিল, এগুলোকে বলা হয় নন ক্যাশ ট্রানজাকশন। যেমন এই যে কনভার্সন অফ ডেপ্ট টু ইকুইটি, ডেপ্ট যেমন বন্ড আর ইকুইটি যেমন শেয়ার, একজনে বন্ড দিল একজনে শেয়ার নিল, এগুলো হচ্ছে নন ক্যাশ ট্রানজাকশন। তারপরে ফাইন্যান্স লিজ, লিজের মাধ্যমে কোনো অ্যাসেট নিলেন, এগুলোকে নন ক্যাশ ট্রানজাকশন হিসেবে বিবেচনা করা হয়। তারপরে অ্যাকুইজিশন অফ এন্টিটি বাই মিনস অফ এন ইকুইটি ইস্যু, আপনি শেয়ারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের মালিকানা অর্জন করলেন, আপনি শেয়ারের মাধ্যমে মালিকানা অর্জন করলেন, ধরেন আপনি শেয়ার দিলেন আরেকজনের প্রতিষ্ঠানের মালিকানা দিল, এগুলো হচ্ছে এক্সচেঞ্জের মতো, টাকার কোনো লেনদেন হয় নাই, এগুলো হচ্ছে নন ক্যাশ ট্রানজাকশন। সহজ কথায় আর্থিক লেনদেন ছাড়া অন্যান্য যে লেনদেন ঘটে এগুলো হচ্ছে নন ক্যাশ ট্রানজাকশন। এই থিওরি গুলাই মনে রাখবেন। তো আমরা অঙ্কে যাই। আমরা আজকে ইনডিরেক্ট মেথডটা দেখব, পরবর্তীতে ডিরেক্ট মেথড দেখব। আমরা আজকে এবং পরবর্তী ক্লাস দেব ইনডিরেক্ট মেথড, তার পরবর্তী ক্লাস দেব ডিরেক্ট মেথড। পরীক্ষায় সাধারণত ইনডিরেক্ট মেথডটাই বেশি আসে। আপনার
পরীক্ষা প্রশ্নে যদি নির্দিষ্ট কোনো মেথড উল্লেখ না করে, তাহলে আপনি ডিরেক্ট মেথডও করতে পারেন, ইনডিরেক্ট মেথডও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি ইনডিরেক্ট মেথডটা করবেন যদি পরীক্ষা প্রশ্নে কোনো মেথড না বলে। কারণ ইনডিরেক্ট মেথডটা একটু গোছানো বেশি, তো সেটা করলে আপনার জন্য ইজি হবে। পরীক্ষা প্রশ্নে কোনো মেথড না বললে আপনি ইনডিরেক্ট মেথড করবেন, আর যদি নির্দিষ্ট করে বলে ডিরেক্ট মেথড করেন তাহলে ডিরেক্ট মেথড করবেন, কিন্তু সাধারণত পরীক্ষায় ইনডিরেক্ট মেথডটাই আসে। তো আমরা আজকে ইনডিরেক্ট মেথডটা দেখব। এই ফরম্যাটে আমরা অঙ্ক করব। আপনি পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে এই ফরম্যাট অনুযায়ী অঙ্ক করতে থাকবেন। আমরা সর্বপ্রথম কি করি, ওই যে থিওরিতে দেখেছিলাম তিনটা স্টেপের মাধ্যমে ক্যাশ ফ্লো করি। প্রথম স্টেপটা ছিল ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এই যে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। থার্ড স্টেপ হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা স্টেপে অঙ্ক করি। ডিরেক্ট মেথড হোক বা ইনডিরেক্ট মেথড হোক, তিনটা স্টেপ হয়। ডিরেক্ট মেথডও দেখেন, এই তিনটে স্টেপ: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ডিরেক্ট আর ইনডিরেক্ট মেথডে লাস্টের দুইটা স্টেপে কোনো পার্থক্য নাই। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই দুইটা স্টেপ ডিরেক্ট মেথডেও যায়, ইনডিরেক্ট মেথডেও তা, কোনো পার্থক্য নাই। পার্থক্য রয়েছে শুধুমাত্র প্রথম স্টেপে, অপারেটিং অ্যাক্টিভিটিসে, এই স্টেপে শুধু পার্থক্য। আমরা থিওরিতে পড়েছিলাম ইনডিরেক্ট মেথডে কি করি, প্রফিটের সাথে ব্যালেন্স শিট আইটেমগুলোকে অ্যাডজাস্ট করি। প্রফিটের সাথে দেখেন আমরা ব্যালেন্স শিট আইটেমগুলো অ্যাডজাস্ট করলাম, এই যে অ্যাসেট, লায়াবিলিটি, ব্যালেন্স শিট আইটেমগুলো অ্যাডজাস্ট করলাম। এটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। আর ডিরেক্ট মেথডে কি করি, ক্যাশ ইনফ্লো থেকে আউটফ্লোটাকে মাইনাস করি। তো দেখেন রিসিপ্ট মানে ইনফ্লো, ক্যাশ টাকা পেলেন, পেমেন্ট মানে আউটফ্লো, তো দেখেন ইনফ্লো থেকে আউটফ্লো বাদ দিলাম। এটা হচ্ছে ডিরেক্ট মেথড। তো ডিরেক্ট মেথডের আর ইনডিরেক্ট মেথডের শুধুমাত্র প্রথম স্টেপে পার্থক্য, অপারেটিং অ্যাক্টিভিটিস, বাকি দুইটা স্টেপে কোনো পার্থক্য নেই। তো আমরা যখন ইনডিরেক্ট মেথডে অঙ্ক করব, প্রথম স্টেপে কি করব, আমরা আগে প্রফিট বসাবো, প্রফিটের সাথে অ্যাডজাস্ট করব, নন ক্যাশ এক্সপেন্স গুলাকে যোগ করে দিব। নন ক্যাশ এক্সপেন্স মানে যেমন ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন, নন ক্যাশ এক্সপেন্স গুলো যোগ করে দিবেন। তা আপনি পরীক্ষায় ডেপ্রিসিয়েশনই পাবেন, অন্য আইটেম গুলো পাবেন না। কেন নন ক্যাশ এক্সপেন্স যোগ করে দিই, কারণ আমরা তো প্রফিট দিয়ে অঙ্ক শুরু করলাম। প্রফিট কিভাবে পেলাম, ইনকাম স্টেটমেন্ট থেকে তো প্রফিটটা পাই। তো আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করেছিলাম তখন কিন্তু ডেপ্রিসিয়েশন মাইনাস করেছিলাম। তো ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স। আমরা এখন করছি ক্যাশ ফ্লো, এখানে নন ক্যাশ হিসাবগুলো অঙ্কে আসবে না, শুধুমাত্র ক্যাশ হিসাবগুলোই আসবে। তো ডেপ্রিসিয়েশন যেহেতু নন ক্যাশ এক্সপেন্স, আমরা ইনকাম স্টেটমেন্ট করার সময় মাইনাস করেছিলাম, তাই এখন এটাকে যোগ করে দিতে হবে। তারপরে করবেন কি, গেইন থাকলে মাইনাস করে দিবেন, লস থাকলে যোগ করে দিবেন। গেইন থাকলে কেন মাইনাস করি, কারণ আমরা যে প্রফিট দ্বারা অঙ্ক শুরু করলাম, তো আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করেছিলাম গেইন গুলো আমরা যোগ করেছিলাম আর লস গুলো মাইনাস করেছিলাম। যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করেছিলাম গেইন যোগ করেছিলাম, লস মাইনাস করেছিলাম। তো IAS 7 অনুযায়ী গেইন, লস এগুলো অপারেটিং অ্যাক্টিভিটিসে থাকে না, এগুলা থাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে IAS 7 অনুযায়ী। মানে কোনো ব্যবসা যদি আমরা পরিচালনা করি তাহলে আমাদের লাভ লস হয় না, আমাদের লাভ লস হয় যদি ইনভেস্টমেন্ট করি তাহলে। এটা হচ্ছে IAS 7 এর মতামত, যে আমরা যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করি তাহলে আমাদের লাভ লস হয়, কিন্তু আমরা যদি ইনভেস্ট না করি আমাদের লাভ লস হয় না। তো অপারেটিং অ্যাক্টিভিটিস তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস না, মানে অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা হচ্ছে ব্যবসা পরিচালনা করি, এখানে তো ইনভেস্ট করি না। তাই লাভ লস আমরা এখানে না রেখে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে নিয়ে যাই। আমরা করি কি, ধরেন আপনি যখন ইনকাম স্টেটমেন্ট করেছিলেন 100 টাকা যদি গেইন ওইখানে যোগ করে থাকেন ইনকাম স্টেটমেন্টে,
এখন আমরা যদি 100 টাকা আবার মাইনাস করি তাহলে এখানে ফলাফল জিরো, মানে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে তার মানে গেইনটাকে সরাই দিলাম, জিরো হলো। এই গেইনটা এই 100 টাকায় করবো কি আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যোগ করে দিব, যেহেতু IS 7 অনুযায়ী লাভ লস অপারেটিং অ্যাক্টিভিটিসে থাকে না, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে থাকে। তাই আমরা করি কি অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে এগুলোকে সরায়া ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আনি। অনেক বই দেখবেন এই কাজটা করে না, যে যেহেতু এখানে 100 টাকা মাইনাস করে আবার এখানে 100 টাকা প্লাস করছি, ফলাফল তো জিরো। অনেক বইয়ে এই জন্য এই টাকাগুলোকে আনে না। কিন্তু আপনি যদি এই টাকাগুলোকে না আনেন, IS 7 অনুযায়ী আপনার অঙ্ক হবে না। আপনি প্রফেশনাল প্রতিষ্ঠানে CICM তে অঙ্কগুলা হবে না, এর জন্য কোনো মার্ক পাবেন না যদি আপনি এগুলো না আনেন, কারণ আপনাকে IS 7 এর সাথে মিলাইতে হবে। একইভাবে আমরা তো লস মাইনাস করেছিলাম ইনকাম স্টেটমেন্ট করার সময়, তাই এখন লস অপারেটিং অ্যাক্টিভিটিতে যোগ করব। কারণ আগে ধরেন 100 টাকা মাইনাস করলেন, এখন 100 টাকা যোগ করলাম, তার মানে অপারেটিং অ্যাক্টিভিটিতে জিরো। এই 100 টাকা করব কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে মাইনাস করব। কেন ব্যবসায় ইনভেস্টমেন্ট না করলে লাভ লস হয় না? যেমন ধরেন আপনি 100টা পত্রিকা ধরেন নিলেন, পত্রিকা অফিস থেকে 100টা পত্রিকা নিলেন, তো আপনি প্রতিটা পত্রিকার জন্য ধরেন 1 টাকা করে আপনি কমিশন পাবেন, যতটা পত্রিকা বিক্রি করতে পারবেন 1 টাকা করে কমিশন পাবেন। এখন আপনি 100টা পত্রিকা নিয়ে আসছেন, 100টা পত্রিকা বিক্রি করতে পারলে 100 টাকা কমিশন পাবেন। এখন আপনি সারাদিনে একটা পত্রিকাও বিক্রি করতে পারেন নাই, তো আপনি কি করলেন, ওই 100টা পত্রিকা সারাদিন শেষে আবার পত্রিকা অফিসে ফেরত দিয়ে দিলেন। কারণ আপনার সাথে শর্ত ছিল আপনি যা বিক্রি করতে পারবেন প্রতিটার জন্য 1 টাকা করে কমিশন পাবেন। আপনি তো কিনে আনেন নাই, বিক্রি করতে পারলে 1 টাকা করে কমিশন পাবেন, আর বিক্রি করতে না পারলে ওগুলো ফেরত দিয়ে দিবেন। তো আপনি সারাদিনে করলেন কি একটাও বিক্রি করতে পারেন নাই, তো পত্রিকা অফিসে আবার 100টা পত্রিকা ফেরত দিলেন, আপনি কিন্তু 1 টাকাও খরচ হয় নাই। কারণ আপনি যদি বিক্রি করতে পারতেন তাহলে আপনার লাভ হইতো, কিন্তু আপনি বিক্রি করতে পারেন নাই, আপনি কিন্তু লসও হয় নাই, যেহেতু আপনি 1 টাকাও খরচ করেন নাই। তো এই জন্য হচ্ছে ইনভেস্ট না করলে লাভ লস হয় না। আপনার কি খরচ হলো, আপনার সারাদিনের সময়টা নষ্ট হইলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আপনি বিক্রি করার জন্য চেষ্টা করলেন সময়টা গেল। তো এখানে যেহেতু কোনো আর্থিক ট্রানজেকশন ঘটে নাই, কাজে এটাকে কোনো লাভ লস হিসেবে কনসিডার করা হয় না অ্যাকাউন্টিং এর ভাষায়। আপনার সময় গেল, কোনো টাকা তো খরচ হয় নাই, আপনার তো আর্থিক কোনো লোকসান হয় নাই। তো এই জন্য IS 7 অনুযায়ী আমরা যদি ইনভেস্ট না করি আমাদের লাভ লস হয় না। এই জন্য আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে লাভ লসটাকে সরাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে নিয়ে আসি। তো তারপর আমরা কি করব, তারপর আমরা করব কি শর্ট টার্ম যে অ্যাসেট, শর্ট টার্ম অ্যাসেট আর শর্ট টার্ম লাইবিলিটি এগুলো অপারেটিং অ্যাক্টিভিটিস আনবো। কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি এগুলো অপারেটিং অ্যাক্টিভিটিস আনবো। অ্যাসেট যদি বাড়ে মাইনাস করব, অ্যাসেট যদি কমে যোগ করব। অ্যাসেট বাড়লে কেন মাইনাস করব, অ্যাসেট বাড়লো মানে আপনি অ্যাসেট পারচেস করলেন, এখানে ওই হিসাবগুলোই দেওয়া থাকবে যে আপনি অ্যাসেট পারচেস করলেন। তো অ্যাসেট পারচেস করলেন মানে অ্যাসেট বাড়লো, তার মানে আপনার ক্যাশ টাকা কমে গেল, তাই অ্যাসেট বাড়লে মাইনাস। আর অ্যাসেট কমলো মানে অ্যাসেট সেল করলেন, তো অ্যাসেট সেল করলেন মানে ক্যাশ টাকা পেলেন, তাই অ্যাসেট কমলে প্লাস। তো আপনি পরীক্ষা হলে এত চিন্তা করার সময় পাবেন না, আপনি আপনি মনে রাখবেন অ্যাসেট বাড়লে মাইনাস করবেন, কমলে প্লাস করবেন। আর লাইবিলিটি আর অ্যাসেটের সম্পর্ক বিপরীত, তো লাইবিলিটি বাড়লে প্লাস করবেন, কমলে মাইনাস। লাইবিলিটি বাড়লে কেন প্লাস, লাইবিলিটি বাড়লো মানে আপনার টাকা ধার নিলেন, তো ধার নিছেন মানে টাকা আসলো, তাই লাইবিলিটি বাড়লে প্লাস। আর লাইবিলিটি কমলো মানে টাকা পরিশোধ করলেন, তার মানে টাকা কমে গেল। তার মানে অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা কি কি আনছি, গেইন, লস, নন ক্যাশ ট্রানজেকশন যেগুলো সেগুলো নন ক্যাশ এক্সপেন্স আর কি সেগুলো আনছি। আর কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি এই আইটেম গুলো আসে অপারেটিং অ্যাক্টিভিটিসে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি আসবে, ইনভেস্টমেন্ট গুলো আসবে আর লং টার্ম অ্যাসেট আসবে। দেখেন আমরা কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি নিয়ে আসলাম অপারেটিং এ, আর নন কারেন্ট অ্যাসেট গুলো আসবে ইনভেস্টিং এ।
আর ইনভেস্টমেন্ট গুলো, ইনভেস্টমেন্ট যেহেতু এগুলো অ্যাসেট, বাড়লে মাইনাস, কমলে প্লাস। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবে নন কারেন্ট লাইবিলিটি। ওই যে আমাদের আর কি কি আইটেম বাকি রয়েছে, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি তো আমরা অপারেটিং এ নিলাম, নন কারেন্ট অ্যাসেট চলে গেল ইনভেস্টিং এ, আর বাকি রয়েছে নন কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটি আসবে ফাইন্যান্সিং এ, আর আসবে ইকুইটি। ওই যে আমরা থিওরিতে পড়েছিলাম ব্যালেন্স শিট আইটেম এবং ইনকাম, ইনকাম গুলোকে আমরা অ্যাডজাস্ট করি ক্যাশ ফ্লোতে। তো দেখেন ব্যালেন্স শিট সবগুলো আইটেম আমরা এখানে অ্যাডজাস্ট করলাম। তো নন কারেন্ট লাইবিলিটি আর ইকুইটি এগুলো যাবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে। তো লাইবিলিটি আর ইকুইটি এগুলো বাড়লে যোগ করবেন, কমলে মাইনাস করবেন। তারপরে এগুলোর ব্যালেন্স গুলো আমরা যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো তার সাথে করব কি, ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করব। পরীক্ষার প্রশ্নে যদি ওপেনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া থাকে সেটা যোগ করব, যোগ করে যা পাবো তা হচ্ছে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। আপনাকে পরীক্ষা প্রশ্নে দেখবেন ওপেনিং ক্যাশ ব্যালেন্সও দেওয়া থাকবে, ক্লোজিং ক্যাশ ব্যালেন্সও দেওয়া থাকবে। তা আপনি যদি এই যে টাকাটা পেলাম এর সাথে যদি ওপেনিং ক্যাশ যোগ করার পরে ক্লোজিং ক্যাশের সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনার অঙ্ক ঠিক আছে। আপনি পরীক্ষার হলেই বুঝতে পারবেন আপনার অঙ্কটা ঠিক আছে কি ঠিক নাই, কারণ ক্লোজিং ক্যাশ ব্যালেন্স সাধারণত পরীক্ষায় দেওয়া থাকে। তো ক্লোজিং ক্যাশের সাথে মিলে গেলে বুঝবেন ঠিক আছে। আর যদি পরীক্ষা প্রশ্নে ক্লোজিং ক্যাশ না দেয় তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার অঙ্ক ঠিক আছে না ঠিক নাই। তো আমরা একটা অঙ্ক দেখি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। প্রবলেম 3 দেখেন, এখানে রোজ কর্পোরেশনের একটা ব্যালেন্স শিট দেওয়া রয়েছে আর কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনাকে বলা হয়েছে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার 2023, 2023 সালের জন্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তৈরি করেন। তো আপনাকে দেখেন 2 বছরের ডাটা দেওয়া রয়েছে। আপনাকে সবসময় 2 বছরের ডাটা দেওয়া থাকবে যখন ক্যাশ ফ্লো তৈরি করবেন। কারণ কি, আমরা ওই যে অ্যাসেট বাড়লে মাইনাস করি, কমলে যোগ করি। তো আপনি অ্যাসেট বাড়লো না কমলো বুঝবেন কিভাবে? 2 বছরের ডাটা দেওয়া না থাকলে তো আপনি বুঝবেন না যে অ্যাসেট কি বাড়লো না কমলো। এই জন্য প্রশ্নে আপনাকে সবসময় 2 বছরের ডাটা দেওয়া থাকবে। আপনাকে যদি বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করেন, কোন সালের তৈরি করেন এটা যদি না বলে বুঝবেন কোন সালের, শেষের বছরেরটা তৈরি করবেন। এখানে দেখেন 22 সাল আর 23 সাল দেওয়া, আমরা ক্যাশ ফ্লো তৈরি করব 23 সালের, সব সময় শেষের বছরটা তৈরি করবেন। এখানে যেমন প্রশ্নে নির্দিষ্ট করে বলে দিল যে 23 সালের তৈরি করেন, অনেক সময় প্রশ্নে এটা নাও বলতে পারে, তখন বুঝবেন শেষের যে বছর সেটা তৈরি করবেন। এখানে 23 সাল হচ্ছে শেষ বছর, এটাই তৈরি করব। এখন আপনি ফরম্যাট অনুযায়ী অঙ্ক করেন। আমরা লিখলাম রোজ কর্পোরেশন লিমিটেড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার 2023, ওই যে প্রথম স্টেপের নাম লিখলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন প্রফিট নিয়ে আসেন, ইনকাম। প্রশ্নে যেহেতু ইনকাম স্টেটমেন্ট দেওয়া নাই তার মানে এডিশনাল ইনফরমেশনের মধ্যে ইনকাম পাবেন। আর প্রশ্নে যদি ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকতো আপনি ইনকাম স্টেটমেন্টের মধ্যেই তো নেট ইনকাম পেতেন। তো এখানে দেখেন ইতে দেওয়া রয়েছে নেট ইনকাম হচ্ছে 27,000 টাকা। তো আমরা বসায় দিলাম নেট ইনকাম 27,000 টাকা। এখন জাস্ট ফরম্যাট অনুযায়ী অঙ্ক করতে থাকবেন। তারপরে আমরা লিখি অ্যাডজাস্টমেন্ট ফর, মানে এখন অ্যাডজাস্ট করব। কি অ্যাডজাস্ট করব? ওই যে নন ক্যাশ এক্সপেন্স। আপনাকে যদি ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকতো ইনকাম স্টেটমেন্টেই আপনি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পেয়ে যেতেন। যেহেতু এখন ইনকাম স্টেটমেন্ট দেওয়া নাই তো আপনাকে ডেপ্রিসিয়েশন বের করতে হবে কত টাকা। তো দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া রয়েছে, গত বছর ছিল 35,000 আর এই বছর হচ্ছে 45,000। তার মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত হলো? 10,000 টাকা। কারণ আমরা জানি অ্যাকুমুলেটেড মানে কি টোটাল, আগের বছর পর্যন্ত ছিল 35,000 টাকা আর এই বছর হলো টোটাল 45,000। তার মানে এই বছর কতটুকু বাড়লো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স? 10,000 টাকা। এতে দেওয়া রয়েছে প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কস্টিং
টাকা 5,000 উইথ বুক ভ্যালু অফ টাকা 1,000 ওয়াজ সোল্ড এর টাকা 800। মানে আপনি 5,000 টাকার দিয়ে একটা প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কিনেছিলেন, এটা বর্তমান বুক ভ্যালু অবশিষ্ট রয়েছে 1,000 টাকা। তার মানে ডেপ্রিসিয়েশন হয়ে গেল কত? 4,000 টাকা। আমরা বুক ভ্যালু কিভাবে নির্ণয় করি? কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ ইকাল টু বুক ভ্যালু। তার মানে 5,000 টাকা মূল্য ছিল, আর এখন 1,000, তার মানে বাকি 4,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেল। তো দেখেন, ব্যালেন্স শিটে হচ্ছে 10,000, আর এখানে এডিশনাল ইনফরমেশনে রয়েছে 4,000, টোটাল কত? 14,000 টাকা ডেপ্রিসিয়েশন। এই এডিশনাল ইনফরমেশনের টাকাটা যে ব্যালেন্স শিটে অন্তর্ভুক্ত নেই, আমরা কিভাবে বুঝলাম? ব্যালেন্স শিটে যদি এগুলো অন্তর্ভুক্ত থাকতো তাহলে এডিশনাল ইনফরমেশনে দেওয়া থাকতো না। এডিশনাল ইনফরমেশনে সেই তথ্যগুলো দেওয়া থাকে যেগুলো ওইখানে অন্তর্ভুক্ত করা নাই। তার মানে টোটাল ডেপ্রিসিয়েশন পেলাম 14,000 টাকা। তো এভাবে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যোগ করে দিলাম। তারপরে লস থাকলে আমরা ওই যে লস থাকলে যোগ করি, গেন থাকলে মাইনাস করি। যদি প্রশ্নে ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকতো, আপনি ইনকাম স্টেটমেন্টে এগুলো পেয়ে যেতেন, গেইন লস। তো যেহেতু দেওয়া নেই, আপনাকে এডিশনাল ইনফরমেশন থেকে খুঁজে বের করতে হবে লস গেইন রয়েছে কিনা। তো এখানে এতে বলা রয়েছে ওই যে ইকুইপমেন্টের বর্তমান মূল্য হচ্ছে 1,000 টাকা, এটা আপনি 800 টাকা দিয়ে বিক্রি করলেন, তার মানে 200 টাকা লসে বিক্রি করলেন। তো আমরা এটা যোগ করে দিলাম, লস অন সেল অফ ইকুইপমেন্ট 200 টাকা। বিতে বলা রয়েছে ওল্ড ইনভেস্টমেন্ট অফ টাকা 5,000 ওয়াজ সোল্ড ফর টাকা 6,200। আপনার পুরাতন একটা ইনভেস্টমেন্ট রয়েছে 5,000 টাকা, যেটা বিক্রি করলেন 6,200 টাকা দিয়ে, তার মানে 1,200 টাকা লাভে বিক্রি করলেন। তো যে গেইন আমরা মাইনাস করে দিলাম 1,200। মোট কথা আপনি নিয়ম অনুযায়ী অঙ্ক করতে থাকবেন। তারপরে দেখেন, তারপরে জিতে দেখেন বলা রয়েছে দা কোম্পানি রিসিভড ক্যাশ ডিভিডেন্ডস ফ্রম দ্য ইনভেস্টমেন্ট অ্যামাউন্টেড টু টাকা 4,000 অ্যান্ড রেকর্ডেড অ্যাজ ইনকাম ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। আপনি ক্যাশ ডিভিডেন্ড পেলেন, মানে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন। তো ইনভেস্টমেন্ট করেছিলেন যেহেতু, আপনি ডিভিডেন্ড পেলেন 4,000 টাকা, এটা আপনি প্রফিট অর লস স্টেটমেন্টে দেখালেন, মানে ইনকাম স্টেটমেন্টের টাকাটা দেখালেন। ইনকাম স্টেটমেন্টে দেখালেন মানে অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখালেন। আমরা ইনকাম স্টেটমেন্ট করি অপারেটিং পদ্ধতিতে, এই জন্য যখন আমরা ইনকাম লিখি, ওই যে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স যখন মাইনাস করি আমরা লিখি অপারেটিং প্রফিট। তো আমরা ইনকাম স্টেটমেন্ট করি অপারেটিং পদ্ধতিতে। তো আপনি ইনকাম স্টেটমেন্টের মধ্যে 4,000 টাকা দেখালেন মানে কি? অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখালেন। তো আমরা তো জানি ইনভেস্টমেন্টের টাকাটা কোথায় দেখা হয়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাতে হয়। এটা দেখানো আছে অপারেটিং অ্যাক্টিভিটিসে, তো এই টাকাটা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমরা সরায়া ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে নিয়ে যাব। এই জন্য দেখেন ইনভেস্টমেন্ট ইনকাম 4,000 টাকা মাইনাস করে সরাই দিলাম, এটাকে নিয়ে আসলাম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে 4,000 টাকা ডিভিডেন্ড রিসিভ। আপনি চাইলে এখানে এইভাবে লিখতে পারতেন, ডিভিডেন্ড রিসিভ 4,000 মাইনাস করে এখানে বসাতে পারতেন ডিভিডেন্ড রিসিভ। তো আমরা একটু বেশি অ্যাকুরেটলি ল্যাঙ্গুয়েজটা লিখলাম। হ্যাঁ বলেন মামুন। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মতো এখানে এরকম কোনো রুল আছে কিনা? যেমন আমরা এখানে নোটগুলা দুইবার দেখাতাম, ডেবিট এবং ক্রেডিট। এখানে না নোটগুলো না, কি এখানে এরকম ওগুলা দুইবার নাই। দেখানোর কোনো না, ই এখানে আছে? ডেবিট কেটু না, এটা না। তো জার্নাল করছি না, আমরা জার্নাল থেকে আনি না। এনে 2বার করে যাবে না ওই। তো দেখেন এখানে আমরা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস থেকে সরায়া, এখানে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে সরাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আনলাম, কারণ যেহেতু প্রশ্ন বলা রয়েছে ওই যে ইনকাম স্টেটমেন্টের এই টাকাটা দেখানো আছে। তো ইনভেস্টমেন্টের টাকা দেখাতে হয় কোথায়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, তাই আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে সরাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আনলাম। এখন আমরা শর্ট টার্ম অ্যাসেট আর শর্ট টার্ম লাইবিলিটিকে অ্যাডজাস্ট করব। এই শর্ট টার্ম অ্যাসেট আর লাইবিলিটি অ্যাডজাস্ট করার আগের যে ব্যালেন্স, এটাকে বলা হয় অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। আপনি পরীক্ষা এগুলো মনে থাকলে এই লাইনগুলো লেখার দরকার নেই, সরাসরি বসাইতে থাকবেন। কিন্তু আমরা অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস কোন অ্যামাউন্টটাকে লিখি?
শর্ট টার্ম অ্যাসেট আর লাইবিলিটি অ্যাডজাস্ট করার আগের ব্যালেন্সটাকে। এখন আমরা শর্ট টার্ম অ্যাসেট আর লাইবিলিটি অ্যাডজাস্ট করব। শর্ট টার্ম অ্যাসেট কোথায় পাবেন? ওই যে ব্যালেন্স শিটে যেখানে দেওয়া রয়েছে ডেটর্স। ক্যাশ আনবো না, ক্যাশ সবার শেষে আসবে, কারণ ক্যাশও তো শর্ট টার্ম অ্যাসেট। আপনি তো মনে করতে পারেন ক্যাশ আসবে, ক্যাশ সবার শেষে আসবে। ডেটর মানে ওই যে অ্যাকাউন্টস রিসিভেবল, আগে ছিল 15,000, এখন হলো 18,000, 3,000 বাড়লো। তো অ্যাসেট বাড়লে কি করি? মাইনাস করি। তা আমি 3,000 টাকা মাইনাস করব। তাই দেখেন লিখলাম ইনক্রিজ ইন ডেটর, 3,000 মাইনাস করলাম। আবার রয়েছে স্টক। এই স্টক কিন্তু এটা মানে শেয়ার না, এটা হচ্ছে ইনভেন্টরি। আগে ছিল 30,000, এখন হচ্ছে 54,000, বাড়লো, তো বাড়লে মাইনাস। তো এই যে আমরা মাইনাস করলাম ইনক্রিজ ইন স্টক। তারপরে রয়েছে প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট কোথায় যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে। ইনভেস্টমেন্ট রয়েছে, ইনভেস্টমেন্টও যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে। আমরা জাস্ট অপারেটিং করছি, এখন শর্ট টার্ম লাইবিলিটি নিয়ে আসবো। শর্ট টার্ম লাইবিলিটি কি রয়েছে দেখেন, ক্রেডিটর মানে অ্যাকাউন্টস পেয়েবল। আগে ছিল 16,000, এখন হচ্ছে 12,000, কমে গেল, 4,000 কমলো। তো লাইবিলিটি কমলে মাইনাস, তো মাইনাস করব। তাই দেখেন ডিক্রিজ ইন ক্রেডিটর 4,000 মাইনাস করলাম। তো আমাদের সবগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেল। তাহলে আমরা পেলাম নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস 5,000 টাকা। এখন আমরা দ্বিতীয় স্টেপ করব ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে আনবো ইনভেস্টমেন্ট আর নন কারেন্ট অ্যাসেট মানে লং টার্ম অ্যাসেট। ওই যে ইনভেস্টমেন্ট রয়েছে কত টাকা, বলা রয়েছে আপনি পুরাতন ইনভেস্টমেন্ট ছিল 5,000 টাকা, এটা 6,200 টাকা দিয়ে বিক্রি করলেন। এখন আমরা তো জানি ওই যে 1,200 টাকা তো লাভ করলেন, 5,000 টাকা ইনভেস্টমেন্ট, 6,200 টাকা বিক্রি করে আপনি 1,200 টাকা লাভ করলেন। এই 1,200 টাকা দেখেন আমরা অপারেটিং অ্যাক্টিভিটিতে মাইনাস করলাম, এটা তো ইনভেস্টিং এ যোগ হবে। তা আমরা যদি বিক্রয় মূল্যটাকে আনি, এখানে লাভ লস অ্যাডজাস্ট থাকে। যেমন দেখেন ইনভেস্টমেন্টের মূল্য ছিল কত? 5,000। এখন তো এই 1,200 তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে যোগ হবে। তো এই 5,000-এর সাথে 1,200 যোগ করেন, তাহলে কত হয়? 6,200। তো বিক্রয় মূল্যটা যদি আনেন, এখানে লাভ যোগ করা থাকে, আর লস থাকে লস মাইনাস করা থাকে। কারণ আমরা জানি বিক্রি করার পরে তো আমাদের প্রফিট অথবা লস হয়। তা আপনি যদি বিক্রয় মূল্যটা নিয়ে আসেন, এখানে লাভটা এখানে দেখেন অ্যাডজাস্ট যোগ হয়ে আছে। 5,000 ছিল ইনভেস্টমেন্টের মূল্য, 1,200 টাকা লাভ করলেন, তো এই 1,200 এখানে যোগ করলে টোটাল হয় 6,200। তো এটা নিয়ে আসলাম। সেল করছেন মানে কি? অ্যাসেট কমলেও, অ্যাসেট কমলে প্লাস, তো যোগ করলাম। তবে প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আপনি বিক্রি করলেন কত? 800 টাকা, তো আমরা নিয়ে আসলাম এই যে সেল অফ প্ল্যান্ট 800 টাকা। বিক্রয় মূল্য আনলে এখানে লাভ লস অ্যাডজাস্ট থাকে, তাহলে আপনাকে আর আলাদাভাবে অ্যাডজাস্ট করতে হয় না। আবার বলা হয়েছে আপনি নতুন আরেকটা প্ল্যান্ট ইকুইপমেন্ট পারচেস করলেন 30,000 টাকা দিয়ে। তো অ্যাসেট বাড়লো, অ্যাসেট বাড়লে মাইনাস, তো আমরা পারচেস করলাম মাইনাস করলাম। আবার ইনভেস্টমেন্ট নতুন করে আরেকটা পারচেস করলেন 7,000 টাকার, এই যে নিউ ইনভেস্টমেন্ট পারচেস করলেন 7,000 টাকা। তো অ্যাসেট বাড়লে মাইনাস, তো মাইনাস করে দিলাম। আর ডিভিডেন্ড রিসিপ্ট দেখালাম। তো এখন এটা যোগ করলে পাই আমরা মাইনাস ফিগার 26,000। এখন লাস্টের স্টেপ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এখানে আসবে ইকুইটি আর নন কারেন্ট লাইবিলিটি। ইকুইটি রয়েছে কি? এই যে ইকুইটি শেয়ার, আগে ছিল 20,000, এখন হলো 22,000। আর এডিশনাল পেইড ইন ক্যাপিটাল মানে শেয়ারের প্রফিট। শেয়ারের সাথে শেয়ারের প্রফিটটা আমরা যোগ করে একত্রে হিসাব করি। শেয়ারের সাথে শেয়ারের প্রফিটটাকে একত্রে যোগ করবেন। কারণ দেখেন আপনি যে শেয়ার কিনলেন, আপনার শেয়ারের দাম কিন্তু বাড়ে কমে। কিভাবে বাড়ে কমে? কোম্পানি যখন প্রফিট করে, প্রফিটটা শেয়ারের সাথে যোগ হয় শেয়ারের মূল্যের সাথে, তখন শেয়ারের দাম বৃদ্ধি পায়। আবার কোম্পানি যখন লস করে, ওই শেয়ারের মূল্য থেকে লসটা মাইনাস হয়ে যায়, তখন শেয়ারের দাম কমে যায়। এই জন্য আমরা করি কি, প্রফিট লস এগুলা শেয়ারের সাথে যোগ বিয়োগ করি। প্রফিট করলে শেয়ারের সাথে যোগ করি, লস করলে শেয়ারের থেকে মাইনাস করি। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল মানে এটা শেয়ার রিলেটেড প্রফিট। তার মানে গত বছর ছিল 60,000 টাকা, আর এই বছর হলো 68,000 টাকা।
তার মানে 8,000 টাকা বাড়লো, ইকুইটি বাড়লে প্লাস, তো আমরা যোগ করে দিব, এই যে যোগ করে দিলাম, ইস্যু অফ ইকুইটি শেয়ার। তারপরে রিটেন প্রফিট, এটা মানে রিটেন আর্নিংস, তো এটা অঙ্কে আনবো না। রিটেন আর্নিংস বলতে কি বোঝায়? ডিভিডেন্ড দেওয়ার পরে প্রফিটের যে অংশ কোম্পানির নিকট থাকে সেটাই তো রিটেন প্রফিট বা রিটেন আর্নিংস। তো আমরা প্রফিট তো অলরেডি অঙ্কে আনলাম, এই যে নেট ইনকাম তো অঙ্কে আনলাম, তো কাজে রিটেন আর্নিংস আর আনবেন না, যেহেতু আমরা নেট ইনকাম অঙ্কে আনলাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা তো আমরা অ্যাপ্লাই করলাম। ব্যাংক লোন লং টার্ম লাইবিলিটি ফাইন্যান্সিং এ চলে আসে। আগে ছিল 1 লক্ষ, এখন হচ্ছে 1,10,000, এখানে 10,000 বাড়লো। তো দেখেন, এই রিলেটেড আপনাকে সিতে বলা রয়েছে, আপনি যখন কোনো আইটেম হিসাব করবেন ওই এডিশনাল ইনফরমেশনে দেখে নেবেন সেটা সম্পর্কিত কিছু বলা রয়েছে কিনা। আমরা ব্যাংক লোন লং টার্ম এটা যখন হিসাব করছি তখন আমরা এডিশনাল ইনফরমেশন দেখলাম, সিতে বলা রয়েছে রিপেমেন্ট মেড এগেনস্ট ব্যাংক লোন ওয়াজ টাকা 7,000, ওয়াইল ফ্রেশ বোরিং অ্যামাউন্ট টু টাকা 17,000। মানে আগের যে লোন ছিল 7,000 টাকা সেটা পরিশোধ করে দিল, আবার নতুন করে লোন নিল 17,000 টাকা। তার মানে দেখেন, নতুন করে লোন নিল 17,000 টাকা আর আগে পরিশোধ করলো 7,000, তার মানে 17,000 থেকে যদি আমরা 7,000 মাইনাস করি আর রয়েছে কত, 10,000। এই জন্য এটার ডিফারেন্স হচ্ছে দেখেন 10,000। 1 লক্ষ, 1,10,000 ডিফারেন্স হয় 10,000। তো আমরা এইভাবে দেখাবো, আপনি লোন পরিশোধ করছেন 7,000, লাইবিলিটি কমলে মাইনাস, তো আমরা 7,000 টাকা মাইনাস করলাম। রিপেমেন্ট অফ লোন 7,000 মাইনাস করলাম, লাইবিলিটি কমলে মাইনাস। নতুন করে লোন নিলেন 17,000, আবার লাইবিলিটি বাড়লো, লাইবিলিটি বাড়লে প্লাস। বোরিং অফ ব্যাংক লোন 17,000 প্লাস করলাম। তো ফলাফল কিন্তু একই থাকে, 17,000 থেকে 7,000 চলে গেলে 10,000। তো আমরা সবগুলো আইটেম এখন অ্যাডজাস্ট করা শেষ। তার মানে আমরা পেলাম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ক্যাশ ফ্লো 18,000 টাকা। এখন আপনি এই সবগুলো যোগ করেন, এই তিনোটা অপারেটিং অ্যাক্টিভিটিজ পেলাম 5,000, আবার এখান থেকে মাইনাস 26,000, আবার প্লাস 18,000, তাহলে আমরা পেলাম নেগেটিভ ফিগার 3,000। এটা হচ্ছে নেট ডিক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আপনি কিন্তু ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লিখবেন, কারণ আমরা এখানে শুধু ক্যাশ আনি নাই, ক্যাশ ইকুইভ্যালেন্ট আনলাম। যেমন ইনভেন্টরি এগুলো হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট, তো আমরা কিন্তু ক্যাশ ইকুইভ্যালেন্ট আনলাম। ইনভেস্টমেন্ট এগুলো ক্যাশ ইকুইভ্যালেন্ট। এখন এটার সাথে আমরা বিগিনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করব। ওই যে প্রশ্নে দেওয়া রয়েছে গত বছরের ক্যাশ, এটি তো বিগিনিং 36,000 টাকা। তো বিগিনিং ক্যাশ ব্যালেন্স যোগ করে আমরা পেলাম ক্লোজিং ক্যাশ কত, 33,000। দেখেন প্রশ্নে ক্লোজিং এর সাথে মিললো কিনা, এই যে দেখেন মিলে গেল 33,000 টাকা। তার মানে আপনার অঙ্ক ঠিক আছে। আর প্রশ্নে যদি ক্লোজিং ক্যাশ না দিত তাহলে আপনি বুঝতে পারতেন না অঙ্ক ঠিক আছে কিনা ঠিক নাই। তাই হচ্ছে অঙ্কটা। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন অপারেটিং অ্যাক্টিভিটিস করি আমরা বাড়লে লিখি ইনক্রিজ, কমলে লিখি ডিক্রিজ। বাড়লে ইনক্রিজ লিখি, কমলে ডিক্রিজ। আর যখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করি আমরা বাড়লে লিখি পারচেস, কমলে লিখি সেল, এই ল্যাঙ্গুয়েজটা সাধারণত ইউজ হয়, বাড়লে পারচেস কমলে সেল। আর ফাইন্যান্সিং যখন করি আমরা বাড়লে সাধারণত লিখি ইস্যু, কমলে সাধারণত লিখি পেমেন্ট অথবা রিডেমশন, এগুলো লিখি রিডেমশন, এইসব ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি। ইন ফাইন্যান্সিং এ দেখবেন বাড়লে ইস্যু লিখি, কমলে রিডেমশন অথবা পেমেন্ট এগুলো লিখি। তো অঙ্কটা দেখবেন, এই রিলেটেড হোমওয়ার্ক দিই। প্রবলেম 1, প্রবলেম 2ও দেখবেন, নেক্সট ক্লাসে যেটা যেটা বুঝবেন না করে দিব। প্রবলেম 4, প্রবলেম 4 পর্যন্ত দেখেন, 1 থেকে 4 পর্যন্ত।